অঙ্কে কোনো গোজামিল হয় না, তাহলে আর অঙ্ক অঙ্ক থাকে না। কিন্তু গোজামিলের এক অঙ্ক নিয়েই এখন দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছে রাহুল গান্ধীর লেখা একটি আর্টিকেল। একেবারে পয়েন্ট ধরে ধরে তিনি বেনাকাব করেছেন মহারাষ্ট্রের নির্বাচনের ফলকে। আর তাতে বিজেপি এতটাই ক্ষেপেছে যে ফের তারা রাহুলকে জর্জ সোরসের পরিকল্পনায় কাজ করছেন বলে অভিযোগ তুলেছে। আর কি বলছে নির্বাচন কমিশন? তারা রাহুলের অভিযোগ খণ্ডন করতে গিয়ে যে জবাব হাজির করেছে তাতে আমার আপনার মতো অল্প বুদ্ধির মানুষও হাসি চাপতে পারবেন না। এই এপিসোডে এই গোজামিলের অঙ্ক নিয়েই আপনাদের কাছে বলবো। একেবারে প্রতিটি পয়েন্ট ধরে ধরে রাহুল গান্ধীর এই আর্টিকেলে তোলা 5টি অভিযোগ এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবং বিজেপির তোলা সাফাই বিশ্লেষণ করব। ভিডিওটি পুরোটা দেখা প্রত্যেক গণতন্ত্রপ্রেমী মানুষের খুবই দরকার। বিশেষ করে আগামী দিনে গণতন্ত্রের বড় পরীক্ষা রয়েছে আমাদের রাজ্যেও। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। সম্প্রতি ইংরাজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশের 13টি ভাষার মোট 15টি খবরের কাগজে রাহুল গান্ধীর লেখা প্রকাশিত হয়েছে। গত মহারাষ্ট্র বিধানসভা ভোটের প্রেক্ষিতেই লেখার শিরোনাম ম্যাচ ফিক্সিং মহারাষ্ট্র। প্রথমেই বলি, দেরিতে হলেও কিঞ্চিত বোধোদয় হয়েছে কংগ্রেসের। নির্বাচনের গোঁজামিলের অঙ্ক যদি 1.5 বছর আগেও সিরিয়াসলি নিতেন রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা, তাহলে হয়তো 2024-এর ফলাফল অন্যরকম হতো। কিন্তু তারা নির্বাচন কমিশনের নানা অনিয়মের বিরুদ্ধে বলেছেন, আবার যথাসময় মুখ বুজে নেমেও পড়েছেন ওই অনিয়মের নির্বাচনী যুদ্ধেই। দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের নমুনা সামনে রাখলেই বোঝা যায় গোজামিলের অঙ্ক নিয়ে মোটেই সিরিয়াস ছিলেন না বিপক্ষের নেতা নেত্রীরা। লোকসভা ভোটের পর হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে গোজামিলের অঙ্ক টের কি পাননি এই দুই রাজ্যের কংগ্রেস নেতারা? অথচ নির্বাচন কমিশন কিভাবে ভোট করাচ্ছে তা একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছিল এডিআর বা অন্যান্য কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন এ নিয়ে আমি একের পর এক এপিসোড করেছি, কিন্তু ঘুম ভাঙেনি বিরোধী পক্ষের, বা আরও স্পষ্ট করে বললে কংগ্রেস নেতৃত্বের। নির্বাচন কমিশনের অস্পষ্ট এবং অস্বচ্ছ ভোটার তালিকা নিয়ে বারবার অভিযোগ করেও কোনো উত্তর পায়নি বিপক্ষের নেতারা। তা সত্ত্বেও অসম লড়াই লড়তে ময়দানে নেমেছেন তারা এবং হেরেছেনও বেধড়ক। অথচ এই হার কি তাদের প্রাপ্য ছিল? অনেকের অভিযোগ কংগ্রেসের মধ্যেই বিজেপির একটি স্লিপার সেল কাজ করে। তাদের জন্যই বিষয়টি তেমনভাবে নাড়াচাড়া করা হয়নি। এখন বিষয়টি বুঝেছেন রাহুল গান্ধী। তিনি এই লেখাতে পরপর 5টি পয়েন্টে ব্যাখ্যা করেছেন কি করে নির্বাচনে অনিয়ম হয়েছে। কি কি সেই পয়েন্ট? প্রথমে আমরা খুব সংক্ষেপে এই পয়েন্টগুলো জেনে নিই, তারপরে আসব এই পয়েন্টগুলোর বিশ্লেষণে। 1. রাহুল বলেছেন ম্যাচ ফিক্সিংয়ের প্রথম স্টেপ বা ধাপ হচ্ছে নির্বাচন কমিশন নিয়োগের প্যানেল। যেভাবে 3 জনের এই কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে তার জায়গায় কেন্দ্রীয় মন্ত্রিসভার একজনকে ঢোকানো হয়েছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন রাহুল। তার বক্তব্য, এখন প্রধানমন্ত্রী, তার অধীনস্থ একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতাকে নিয়ে এই কমিটি। এতে প্রধানমন্ত্রী তার ইচ্ছে মতো লোককেই নির্বাচন কমিশনে ঢোকাতে পারেন। তাহলে এই কমিটি করার যুক্তি কি? দ্বিতীয় স্টেপে রাহুল বলেছেন ভোটার তালিকায় ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত করা নিয়ে। এই প্রসঙ্গে তিনি মহারাষ্ট্রের উদাহরণ টেনে বলেছেন 6 মাসের বৃদ্ধি 41 লক্ষেরও বেশি। রাহুলের অভিযোগ এরা সবই ভুয়ো ভোটার। এখানে উল্লেখ করা যেতে পারে সম্প্রতি আমাদের রাজ্যের ভোটার তালিকায় অন্য রাজ্যের একই নম্বরের ভোটার কার্ড মিলেছে। এই অস্বচ্ছতার খুব একটা জুৎসই জবাব কিন্তু মেলেনি। 3 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো মহারাষ্ট্রের ভোটে বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হারের সঙ্গে 5টার পরে দেওয়া ভোটের হারের পার্থক্য। যাতে দেখা যাচ্ছে 5টার পরে দেওয়া ভোটে
ভোটের শতাংশ প্রায় 8% বেড়ে যাচ্ছে। এই পয়েন্টের সবিস্তার বিশ্লেষণে আমি পরে আসছি। 4 নম্বর পয়েন্ট, বিজেপি দুর্বল এমন কেন্দ্রেই ভোটার বাড়ানো হয়েছে, যার ফলে বিজেপি লোকসভার ভোটে হারা আসনগুলো বিধানসভায় জিতে নিয়েছে। আর 5 নম্বর পয়েন্টটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো ভোটের পরে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। ভোটের সময় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার আসা যাক এই সব পয়েন্টের বিশ্লেষণ এবং নির্বাচন কমিশনের গোজামিলের ব্যাখ্যা নিয়ে। নিজের লেখায় একটি ছোট্ট চার্ট দিয়েছেন রাহুল গান্ধী, যেটা নির্বাচন কমিশনের তথ্য থেকেই তৈরি। এই চার্টটা দেখুন, ভোটার টার্ন আউটের চার্ট। আমাদের দেশে কোথাও বিকেল 5টা বা কোথাও সন্ধ্যা 6:30টার পরে ভোট শেষ হয়, কিন্তু তারপরেও ভোটের লাইনে বহু মানুষকে দেখা যায় যারা ওই 5টা বা 6:30টার আগে এসে লাইন দিয়েছেন, কিন্তু তখনও ভোট দিয়ে উঠতে পারেননি। নির্বাচন কমিশন চিরকাল ভোট শেষ হওয়ার পরেই একটি ভোটের শতাংশ জানিয়ে দেয় সংবাদ মাধ্যমকে। এরপর ওই লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট শেষ হলে ওই শতাংশের হারকে সংশোধন করে আরও একবার চূড়ান্ত ভোট শতাংশ জানানো হয়। সেটা সাধারণত ওই দিন রাতের মধ্যেই পেয়ে যেতাম আমরা। এবার এই চার্টে দেখুন, 2009 সালে নির্দিষ্ট সময়ের ভোটে 60% ভোট পড়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু কয়েক ঘন্টা পরে রাতে যখন ফাইনাল হিসেবটি আসে, তখন দেখা যায় 0.5% কম ভোট পড়েছে। অর্থাৎ ফাইনাল ভোটের হার 60% নয়, 59.50%। এতে কমে যায় চূড়ান্ত ভোট শতাংশ। 2014 নির্দিষ্ট সময় 62% ভোট পড়েছিল, কিন্তু ফাইনাল ভোট শতাংশে 1.08% বেড়ে 63.08% গিয়ে দাঁড়ায়। 2019-এও তাই, একেবারে স্বাভাবিক। নির্দিষ্ট সময় 60.46%, পরে সেটা বৃদ্ধি পেয়ে হয় 61.10, মানে বৃদ্ধি হয় 0.64%, 1%-এরও কম। এগুলো সবই ছিল খুব স্বাভাবিক। এবার আসুন সবথেকে ইন্টারেস্টিং জায়গায়, 2024 সালের হিসেবে। একেবারে সব লণ্ডভণ্ড। ভোটের নির্দিষ্ট সময় ভোট পড়েছিল 58.22%, আর 5টার পরে তা বেড়ে গিয়ে দাঁড়ালো 66.05%, মানে এক লাফে 7.83% ভোট বৃদ্ধি পেল, প্রায় 8%। মানে শুধু এই বছরেই এই অস্বাভাবিক কাণ্ডটা হয়েছে। এর ব্যাখ্যা কি দিয়েছে নির্বাচন কমিশন? তাদের বক্তব্য, ভোটের ঘণ্টা পিছু হার দেখলে 5টার পরের এই বৃদ্ধির হার একেবারেই স্বাভাবিক। কিন্তু এই অঙ্কে গোজামিলটা কোথায়? আসুন এবার আমরা তা বোঝার চেষ্টা করি। 3 দশক সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার সুবাদে জানি, নিয়ম অনুযায়ী 5টার মধ্যে যারা ভোটের লাইনে দাঁড়াবেন তাদের একটি করে কুপন দেওয়া হয়, যাতে একটি নম্বর লেখা থাকে। এই নম্বরটা শুরু হয় লাইনের একদম শেষে থাকা মানুষটি থেকে। মানে ধরুন 50 জন লাইনে দাঁড়িয়ে থাকলে সবার শেষে যিনি থাকবেন তার কুপনের নম্বর হবে 1, এবং সবার সামনে যিনি থাকবেন তার নম্বর হবে 50। এটা কেন করা হয়? করা হয় এই কারণে, যাতে 50 জনের বেশি আর কেউ ওই লাইনে ঢুকতে না পারেন। 1 নম্বর ভোটারের ভোট দেওয়া শেষ হলেই ওই বুথে ভোট পর্ব শেষ হয়। আর কতগুলি কুপন দেওয়া হলো তার সংখ্যাটাও ওই বুথের আধিকারিককে অবশ্যই তার ডায়েরিতে লিখতে হবে। মানে 5টার সময় কিন্তু মোটামুটি জানা হয়ে যাচ্ছে যে ওই বুথে 5টার পরে কতজন ভোট দিচ্ছেন। ওই কুপনের নম্বর থেকেই তা বোঝা যায়। তাহলে এই 8% বাড়তি ভোট কোথা থেকে আসছে? আর তা পড়লেও নির্বাচনের আধিকারিকদের ডায়েরিতে তা অবশ্যই লেখা থাকতে হবে। কিন্তু কোথায় সেই ডায়েরি? তার নাকি কোনো খোঁজই নেই। আমার মনে আছে সেই সময় আমি একটি এপিসোড করেছিলাম, যাতে রসিকতা করে বলেছিলাম, মহারাষ্ট্রের মানুষ কি সন্ধ্যাবেলায় ভোট দিতে বেশি ভালোবাসেন? একটু পিছিয়ে যান, মনে করে দেখুন 2024-এ নির্বাচন কমিশনের ভোট শতাংশের খেল। নির্দিষ্ট সময় ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশন ভোটের একটি শতাংশ সংবাদ মাধ্যমকে জানিয়ে দিচ্ছিল। তারপর প্রতিটি পর্বেই 3 দিন, 4 দিন, এমনকি 7 দিন পরেও
ভোটের শতাংশ বৃদ্ধি করে চলেছিল নির্বাচন কমিশন। এই চার্টটি থেকে স্পষ্ট স্বাভাবিক প্রক্রিয়ায় ওই শতাংশ বৃদ্ধি হয় 0.5% থেকে খুব বেশি হলে 1.5% পর্যন্ত, বা আরও একটুখানি হয়তো বেশি। কিন্তু লোকসভা ভোটে দেখা গেল এক একটি পর্বে সংশোধিত ফাইনাল রেকর্ডে লাফিয়ে লাফিয়ে 5%, 6%, 7% ভোট বৃদ্ধি পাচ্ছে। সেই সময় বেশ অবাক হয়েই দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার SY কুরেশি বলেছিলেন, এটা কি করে হতে পারে? আমার মাথায় ঢুকছে না, ভোট পর্ব শেষ হওয়ার এত পরে এত শতাংশ বৃদ্ধি কি করে বলতে পারে নির্বাচন কমিশন? কুরেশি সাহেবের নেতৃত্বে দীর্ঘদিন দেশে ভোট হয়েছে। তিনিও তৎকালীন নির্বাচন কমিশনার রাজীব কুমারের এই বিচিত্র যুক্তির মাথামুন্ডু বুঝতে পারেননি। কিন্তু সে সময় রাহুল গান্ধী সহ বিপক্ষের কোনো নেতাই এ বিষয়ে টু শব্দটি করেনি। গোজামিলের অঙ্কটা বুঝতে কি অনেক দেরি করে ফেলেছেন রাহুল গান্ধী বা বিপক্ষ শিবির? এমনকি ভোটের ফলাফলে যখন বিজেপির আসন বেড়ে গেল তখনও চৈতন্য হয়নি বিপক্ষ শিবিরের, অথচ তাদের নিজেদের হিসেবই ছিল এই ভোটে শতাংশ বৃদ্ধির গোজামিলের অঙ্ক যদি না থাকতো তাহলে বিজেপির আসন সংখ্যা কোনো মতেই 170-এর উপরে যেতে পারত না। তবে দেরিতে হলেও ঘুম ভেঙেছে কংগ্রেসের। রাহুলের ইন্ডিয়ান এক্সপ্রেসের এই লেখাতে যাকে বলে ভূমিকম্প সৃষ্টি হয়েছে ভারতের সংসদীয় গণতন্ত্রে। 13টি ভাষার 15টি সংবাদপত্র একযোগে এই প্রথম বিরোধী নেতা রাহুলের যুক্তি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। কিন্তু এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। সেটা হলো রাহুলের এই লেখার টাইমিং। সামনেই বিহার বিধানসভার ভোটে রাহুল সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছেন। সেই জন্যেই কি এই সময়টিকে তিনি বেছে নিয়েছেন? এতে কি গোড়া থেকেই সতর্ক হবেন দলীয় কর্মীরা? পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে গোজামিলের অঙ্ক নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তুলোধনা করেছেন। এবার কি তা আরও জোরদার হবে? গোজামিলের এই অঙ্কই যে এখন বিজেপির সবচেয়ে বড় শক্তি, এটা কি সবাই বুঝে ফেলেছেন? তাই এবার কি লড়াই আগের মতো এতটা সহজ হবে না? আর বিজেপিও কি সেটা বুঝতে পারছে? তাই তারা রাহুলের এই লেখার কোনো পয়েন্ট ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করেনি। অনেকটা ধানাই পানাই গোছের কথা বলে তারা বিষয়টাকে এড়াতে চাইছে। কখনো তারা বলছে বিহারে নিশ্চিত হার যে নেই, রাহুল এসব কথা বলছেন। জেপি নাড্ডা বলছেন রাহুল ধারাবাহিক হারের ফলে হতাশা থেকেই এসব লিখেছেন। অমিত মালবিয়া যথারীতি জর্জ সোরেসকে এর মধ্যে টেনে এনেছেন। সবাই জানেন বিজেপি যখন কোনো প্রশ্নের জবাব দিতে পারে না তখনই সোরস নামক এক দৈত্যের গল্প টেনে এনে অন্ধভক্তদের চাঙ্গা করে রাখে। কিন্তু জর্জ সোরেস যে টাকা জগিয়ে এসব করাচ্ছেন তা প্রমাণ করার দায় তো কেন্দ্রীয় সরকারেরই। তাহলে কেন তা প্রমাণ করতে পারছে না মোদী সরকার? আর এ থেকেই কি আরো স্পষ্ট হয়ে যাচ্ছে না বিজেপি রাহুলের এই লেখায় বিরাট চাপে পড়ে গেছে? সত্যি কি তাই? এ ব্যাপারে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।